ইনসুলিন না জেনে ডায়াবেটিসের চিকিৎসা করা যাবে, তবে রোগী ভালো হবে না, ওষুধ খাবে। কোষ যদি ভালো থাকে তাহলে আপনার রোগ হওয়ার কোনো কারণ নাই। আজকে যে রুগী, সে কি রুগী ছিল? তাহলে প্রথমে কি ছিল? সুস্থ, তারপরে সে রুগী হয়েছে। কিভাবে হয়েছে? আপনারা যদি বলেন যে আপনি নিজের প্রতি যত্ন নিয়েও আপনি রুগী হয়েছেন, তাহলে বলবো আপনি একটা বড় মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। অবশ্যই নিজের প্রতি অযত্ন অবহেলার কারণে আজকে এই অবস্থা হয়েছে। অন্ধকারে ঢিল ছোড়া এটা জেকে লাইফ স্টাইল না, এক্স্যাক্টলি এভিডেন্স বেসড, সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি এই অবস্থায় এসেছেন আমাদের কাছে। আপনার ভিটামিন ডি এখন 15, আপনার ইনসুলিন 22 বা 32, আপনার হোমায়ার 7 বা 8। এখন আপনাকে নিয়ে আমরা কাজ শুরু করব। 1 মাস পরে দেখা যাবে আপনার কোনটা কি কমেছে না বেড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, কারণ অনেকেই আজকে এসেছেন, হয়তো আপনারা আমাকে চিনেন দূর থেকে, হয়তো আপনারা আমাকে দেখেন কোনো না কোনোভাবে, বাট আমি তো দেখতে পারি না। হ্যাঁ, তো থ্যাঙ্কস ফর কামিং। আর আমাদের ব্যস্ততম জীবনে একটা দিন নিজের জন্য ব্যয় করা, এটা অনেকটা বিলাসিতার পর্যায়ে চলে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি এবং এটা খুবই প্রয়োজনীয়। আশা করছি আজকে আপনারা এসেছেন, এমন কিছু শিখবেন, এমন কিছু জানবেন, হয়তো আপনার সারা জীবন কখনো এটা জানতে পারেননি, হয়তো আপনি এর আগে কখনো এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না, অথবা জানতেন কিন্তু গুরুত্বটা হয়তো অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং তিনি যদি আমাদের না শিখাতেন তাহলে কিভাবে আমরা শিখতে পারতাম। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন সিদ্ধাচারিয়া ইউরি বজ্রমুনি। উনি হচ্ছেন ম্যাক ইউরি ডিসকভারি চ্যানেল খ্যাত, পায়ের শক্তিতে সারা বিশ্বে 1 নম্বর। তিনি বেসবল ব্যাট ভেঙে বিশ্ব রেকর্ড করেছিলেন, এবং 3টা ব্যাট এক লাথি দিয়ে ভেঙে তিনি যে রেকর্ড তৈরি করেছিলেন সেই রেকর্ড এখনও কেউ ব্রেক করতে পারেনি, আনব্রেকেবল রেকর্ড। তা উনি যে আমাদের দেশের জন্য একজন গর্ব তাই নয়, তিনি সারা বিশ্বের জন্য এমন একটি দৃষ্টান্ত তিনি উপস্থাপন করে গিয়েছেন যে এইটা পুরো পৃথিবীর কেউই এখনও সেটাকে ব্রেক করতে পারেন। বোঝা গেল? এখন আপনারা কেউ কি তাকে চিনেন? যাক, একজন অন্তত চিনে। তো এখন 2 জন চিনে। আপনি গাড়িতে আসছিলেন, পোস্ট দিচ্ছেন নাকি? হ্যাঁ, আমি দেখেছি। যাই হোক, এখন আমরা মনোসংযোগ রাখতে ব্যর্থ হই, এবং আমরা নিজের প্রতি মনোযোগ দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হই। মূলত আমরা রোগী হই, তার প্রধান একটি কারণ হচ্ছে যে আমরা আসলে কি করে নিজেকে ভালোবাসতে হয় সেটাই হয়তো আমরা শিখিনি, এবং আমাদের এত দিন চলে গেল, নিজের সঙ্গে নিজের ভাব ভালোবাসা হলো না, নিজের সঙ্গে নিজের প্রেম বিনিময় কিছুই হলো না। তো দেখেন, দিন শেষে আপনি একাই কবরে যাবেন, এবং মহান রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, এবং প্রতিটা বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমার কি উচিত না নিজের প্রতি একটু মনোযোগ দেওয়া? এবং আমরা যদি নিজের প্রতি একটু মনোযোগ দেই তাহলে কিন্তু রোগ তো দূরের কথা, বরং পৃথিবীতে আমরা একটি অনন্য জীবন লাভ করতে পারি, একটা সুখী সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন, যেটা আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার যে হাসানা, এই হাসানা আমরা প্রার্থনা করি, কিন্তু হাসানা অর্জনের জন্য আমরা কোনো প্রচেষ্টা করি না। তাহলে প্রকৃত হাসানা পেতে সুস্থতা অত্যন্ত জরুরি। সুস্থতা ছাড়া এটা অ্যাচিভ করা ইটস নট পসিবল। এটা নট অনলি ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। মানে ইম্পসিবলের চাইতে আরও ইম্পসিবল, এটা সম্ভব না। একটা লোক যখন অসুস্থ হয়, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে ধ্বংসে নিজের। তো এই যে আমাদের কষ্ট যন্ত্রণা, ক্যান্সার রোগীর যন্ত্রণা কষ্ট সে ছাড়া কেউ বুঝে না। এমনও বলে যে আমাকে মেরে ফেলুন ইঞ্জেকশন দিয়ে, এই জীবন রাখতে আমি পারছি না, এত কষ্ট আমি
মানে এটা মানে আমি পারছি না, আমি আর পারছি না। মানে এই কষ্টটা সে এত সাফারিংস, এবং দিনের পর দিন, মাসের পর মাস তার যে কষ্ট, সে না কারোর সাথে শেয়ার করতে পারছে না, এই কষ্টটা সে হজম করতে পারছে, বা এই কষ্টে থেকে কোনো পরিত্রাণের যে উপায় সেটাও তাকে কেউ বলছে না, কারণ মৃত্যু ছাড়া তার হয়তো আর কোনো উপায় নেই। আমরা নিজেকে ওখানে যদি কল্পনা করি, তাহলে কেউ যদি বলে যে না তোমার ক্যান্সার একদম ভালো হবে, তুমি সুস্থ হবে, আগের মতো দৌড়াবে, তাহলে ও বলবে আমার যা কিছু আছে সব আমি দিতে রাজি, কিন্তু আমি সেটা চাই। আর এখন আপনারা ব্যায়াম করার জন্যে বলে 1000টা কাজ আছে, আপনার কোনো সময় নেই। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে শেখাচ্ছি যে এই কি করিলে ওই যেখানে যেতে হবে না। ক্যান্সার হলে সেখান থেকে ফিরে আসতে হয়তো পারবেন না, আপনার 5-7 বছর, হয়তো খুব বেশি হলে 5-7 বছর বা 3-5 বছর, তো এরপরে মারাই যাবেন হয়তো। কিন্তু তার আগে আপনার চুল পড়ে যাবে, কেমো রিয়াকশন শুরু হবে, রেডিয়েশন, হ্যাঁ, বিভিন্ন রকম রেডিওথেরাপি, সার্জারি, হ্যাঁ, ওষুধ খাওয়া, এগুলো আস্তে আস্তে আপনি ধ্বংসের থেকে ধ্বংস হবেন, এবং নিজেকেই ধ্বংস করার জন্য আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। শেষ পর্যন্ত ধার দেনা, এমনকি মসজিদে ভিক্ষা করতে পাঠাইতে হইতে পারে প্রিয়জনদেরকে। আমরা যেটা দেখছি, কেমোর জন্য এখন মসজিদে হাত পাচ্ছে। তো নিজেকে ওখানে থেকে শুরু করেন কল্পনা করা যে আমি এখন, আমার এই অবস্থা হয়েছে। তখন ফ্ল্যাশব্যাক, পিছনে আসেন, ফ্ল্যাশব্যাক, যে কি করলে আমার এটা হইতো না, ফ্ল্যাশব্যাক, পিছনে আসেন। তো তখন আমারে বলছিল ব্যায়াম করতে, আমি করি নাই। বলছিল আমারে ঘুমাইতে, আমি ঘুমাই নাই। বলছিল এইসব নষ্ট খাবার খেও না, আমি সেটা মানি নাই। বলা হয়েছিল নিজের প্রতি যত্ন নাও, করি নাই। তখন বড় আফসোস হবে জানেন, কিন্তু তার আর কিছু করার নেই। এখন আপনাকে এখন ওখান থেকে কল্পনা করে আসেন, আস্তে আস্তে পিছনের দিকে আসেন। তাহলে এখন বর্তমানে আবার এসে দেখেন আপনার কি করলে পরে ওখানে আপনাকে যেতে হবে না। কিন্তু সচেতনভাবে আপনারা কেউ কি আপনার এই পরিণতি নিয়ে কোনোদিন ভেবেছেন? আর সেখান থেকে বাঁচার উপায়, জাস্ট এই চিন্তাটাই যদি সবার ভিতরে থাকে, তাহলে সে নিজেই নিজেকে শুধরে নিবে। সে জানে কি করতে হবে, ব্যায়াম ভালো সে জানে। বলেন, বলেন না, জানে কি না? সবাই বলেন জানে। কি জানে? ব্যায়ামই করতে হবে, ব্যাপারটা এমন না। খেলাধুলা করলো, কায়িক শ্রম করলো, মাটি কাটলো, ইট ভাঙলো, যার যেটা করণীয় করলো। কিছুই করি না, সে নাকি একটা মানুষ। কিছুই করে না। কেন ইমাজিন, পৃথিবীতে আসছে, সে নাকি কিছুই করে না। মানে তার শুধু ব্রেন আছে, আর কিছু নাই। মানে সে চিন্তা করে, টেনশন করে, আর শরীরের আর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কোনো ব্যবহার নেই। তো বলুন, আমরা সবাই মিলে বলি যে ব্যবহার না করিলে ধ্বংস হইবে। পৃথিবীতে যা কিছু আছে ব্যবহার ছাড়া সবই ধ্বংস হবে। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে? আমার মনে হয় যে যে ধর্ম, বর্ণ, বা যে বয়স বা শিক্ষাগত যোগ্যতা যার যতটুকু আছে, আর্থসামাজিক অবস্থা মর্যাদা যার যতটুকু আছে, যে যে দলই করেন না কেন, যে মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আমার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করবে এ মানুষ না। ও হচ্ছে বিবেক বিবেচনাহীন, বুদ্ধিহীন বা ব্রেনহীন কোনো একটা অন্য কিছু হইতে পারে। ঠিক? তাইলে আপনারা বলেন, এবার বলেন চোখ বন্ধ করে, নিজের দিকে নিজেকে বলেন মনে মনে, যে আমি আমার শরীরের কি কি ব্যবহার করি না। বলেন নিজে নিজে, জোরে না, মনে মনে, আপনার মনের সাথে আপনি কথা বলুন। এবং উত্তরটা পেয়েছেন নাকি আরও সময় লাগবে? আমার তো মনে হয় সময় লাগবে না। আমার মনে হয় চোখ বন্ধ করার আগে আপনি বুঝতে পেরেছেন যে আপনার মাজার ব্যবহার হয় কিনা, গিরার ব্যবহার হয় কিনা। বুঝতে পারছেন? হার্টবিট বাড়ান কমান, মানে কোনো কার্ডিওভাস্কুলার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, বা ওজন ওঠানামা করেন কিনা, শক্তির চর্চা করেন কিনা। এই যে, হ্যাঁ ঠিক আছে, খারাপ লাগলে উঠে দাঁড়ান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার বসেন, সমস্যা নেই। কষ্ট হচ্ছে তাই না, মাজার ব্যথা নাকি? হ্যাঁ। তো এই যে দেখেন ওনার মাজার ব্যথায় কষ্ট হচ্ছে, তাহলে উনি নিজেকে এখন প্রশ্ন করুক যে মাজার যত্নে উনি কি করেছে। আজকে যে রুগী, সে কি রুগী ছিল? তাহলে প্রথমে কি ছিল? সুস্থ। তারপরে সে রুগী
হয়েছে। কিভাবে হয়েছে বলেন? টেনশন করছে, সবাই বলেন। টেনশন, বেশি বেশি রাত জাগা, খাওয়া খাওয়া, বেশি বেশি খাওয়া, বেশি খাওয়া, বারবার খাওয়া, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা অনেক অলসতা বিলাসিতা করা। বুঝেন না কথা? এখন পারেন না, এক সময় পারতেন। এখন তো কেন পারেন না বুঝতে হবে। নিজের ধ্বংস করছেন তো, কেমনে করছেন শেখেন আগে। খালি অবজেকশন, আমি এইটা পারি না, এইটা পারি না, ঘুম নাই, দোষ তো আপনার। হ্যাঁ, আগে শেখেন, তারপরে বোঝেন দোষটা কার। আমি বললে দোষ আপনার এটা না, আপনি নিজে ভাইবে বাইর করেন দোষ কার। তাহলে এক সময় শক্তি ছিল, কি বলেন? শক্তির চর্চা করি না, শক্তি চলে গেছে। এক সময় ক্ষুধা ছিল, বুঝতে পারছেন? এখন খাইছি জন্মের খাওয়া, তারপর রুগী টুকি হইয়া এখন খাওয়াও বন্ধ হয়ে গেছে। আমি অনেকের নাকে নল দিয়েও খাওয়াইছি। এক সময় ঘুম ছিল, পরে চর্চার অভাবে ঘুমও বিদায় নিছে, নাকি বোঝেন নাই? তাহলে নিজেকে ভালো অবস্থা থেকে ধ্বংস করতে হলে বলেন বেশি খাইতে হবে, বারবার খাইতে হবে, সয়াবিন তেল খাইতে হবে, সাদা ভাত খাইতে হবে, সাদা রুটি খাইতে হবে, দুধ চিনি দিয়ে চা খাইতে হবে, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাইতে হবে। হ্যাঁ, কথা কনা কেন? হ্যাঁ বেটা, নিজেকে ধ্বংস করতে হলে করতে হবে তো। ধ্বংস করতে হলে করতে হবে। দেখেন, আমি বুঝতে চাচ্ছি যাদের আজকের এই পরিণতি হয়েছে তারা এগুলো করে আসছে কিনা। তারপরে কি ফার্মের মুরগি খাইতে হবে, ফার্মের ডিম খাইতে হবে, চাষের মাছ খাইতে হবে, চাষের গরু খাইতে হবে, চাষের ছাগল খাইতে হবে, কালা বুনা করে খাইতে হবে, সয়াবিন তেলে ভালো করে ডুবাই বাঁচতে হবে, পেঁয়াজু খাইতে হবে, বেগুনি খাইতে হবে, শাহি জিলাপি খাইতে হবে, বুরিন্দা খাইতে হবে, ছোলা বুট মুড়ি দিয়ে মাখাইয়া খাইতে হবে, ঠিক আছে, চানাচুর খাইতে হবে, বিস্কিট খাইতে হবে, হ্যাঁ, আরও যত যা আছে খাইতে হবে, হ্যাঁ, কেক কোক থেকে শুরু করে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, বেলপুরি, ঝালমুড়ি, সিঙ্গাড়া, সমোসা যা আছে খাও, পাস্তা, নুডলস, ঠিক আছে। আপনারা যদি বলেন যে আপনি নিজের প্রতি যত্ন নিয়েও আপনি রুগী হয়েছেন, তাহলে বলবো আপনি একটা বড় মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। হ্যাঁ, একদম বোকার মতো কথা বলেন না। অবশ্যই নিজের প্রতি অযত্ন অবহেলার কারণে আজকে এই অবস্থা হয়েছে। এখন বুঝতে পারতেছেন না, এটা আরেকটা মূর্খামি, আরও বড় মূর্খতা এটা, যে বুঝতে পারতেছেন না, রিলেট করতে পারতেছেন। তাহলে অবশ্যই আমি হয় সয়াবিন খাইছি, নাহলে পেঁয়াজি বেগুনি খান না, এ কথা কন, তাহলে বলে এগুলো খায় না বলে, মানে চরম কথা আন্দাজে। হ্যাঁ, খাইছি না এগুলা, পেঁয়াজু খাইছি, বেগুনি খাইছি, জিলাপি খাইছি, কত কি খাইছি, এগুলো তো ভুলে গেছি। মিষ্টি খাইছি, আনছে মেহমান, রসগোল্লা খাইছি, হ্যাঁ, দানাদার খাইছি, কি ভাই খাইছি না এগুলা আন্দাজে? তো অবশ্যই আমরা এগুলো খাচ্ছি, তাই না? অন্তত সাদা ভাত রুটি তো খাইতেছি, কিছু না খাইলেও চাষের সবজি খায়, চাষের ডিম খায়, চাষের মাছ খায়, চাষের গরু খায়, চাষের ছাগল খায়, সয়াবিন তেলে রাইন্দা খায়, কিছু না খাইলে এটা তো খাই ভাই, নাকি খাই না? নাকি খাই না? অবশ্যই। তাইলে খাওয়া একটা ব্যাপার, আর একটা হলো টেনশন, আর একটা রাত জাগা, আর একটা কি আমি কোনো কামই করি না, অথবা এক সময় কাজ করছি এখন করি না। বুঝতে পারছেন? গ্রামে অনেক সময় অনেক লোক তারা পরিশ্রম করছে, ততদিন সুস্থ ছিল, যেই তারা অবসর গ্রহণ করছে এখন রোগী। বুঝতে পারছেন? কারণ আমরা এখন শিক্ষিত হয়েছি, বাবা মাকে বসে, মা বাবা তোমরা অনেক কষ্ট করছো, এখন আরাম করো, এখন আরাম করো, আমরা এখন আলহামদুলিল্লাহ টাকা পয়সা হয়েছে, তোমরা আর কষ্ট করো না। এতদিন বাপ যতদিন মাঠে ঘাটে কাম করছে, বাপ ছিল সুস্থ, এখন যেই বাপ অবসর নিছে, এখন সে এতগুলা রোগ, এতগুলা ফাইল, এতগুলা ওষুধ, এতগুলা ডাক্তার এখন তার লাগে। বুঝতে পারছেন? এটা হলো যে তাদের এখনকার প্রবলেম। তাহলে আমরা মোটামুটি আর আধা ঘন্টা সময়ের ভিতরে মোটামুটিভাবে আমরা এই রোগের মূল কারণগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, আপনারা বোঝার চেষ্টা করুন। তাহলে আসুন আমরা এবার সায়েন্টিফিক্যালি একটু অ্যাপ্রোচ করি। সেটা হচ্ছে, কোষ যদি ভালো থাকে তাহলে আপনার রোগ হওয়ার কোনো কারণ নাই। তাহলে কোষ নষ্ট হওয়ার জন্যে আমরা যে আলোচনাটা করলাম, বেশি খাওয়া, বারবার খাওয়া, নষ্ট খাওয়া। এখন সবাই তো সব নষ্ট খাবার খায় না, এক একজনের নষ্ট খাবার এক এক রকম। কেউ ধরো বাইরে বেশি খায়, কেউ ঘরেই বেশি খায়, হ্যাঁ, কেউ দাওয়াত খায়। আর ঘরে যদি সব কেউ নষ্ট খায়, তার তো বাইরে যাওয়ার দরকার নেই। তো এখন একটা হলো খাওয়া দাওয়া সমস্যা, এবং বেশি বেশি এবং বারবার খাওয়া, দাওয়াত টাওয়াত খাওয়া, এই হলো একটা ব্যাপার। আর একটা হলো অলসতা বিলাসিতা, বিশেষ করে শহরের যারা থাকে, লিফট ব্যবহার করে, তারপরে হয় রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, নিজের মাজাটা আমাদের জন্য রাখে, আমরা যেন কাটতে পারি, হ্যাঁ, নিজের মাজা ব্যবহার করে না।
ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রিমোট কন্ট্রোল আছে, ভয়েস কন্ট্রোল আছে, এই ছাদের থেকে কাপড় নিয়ে আসে, এই এটা করো, এই ওইটা উঠাও, হ্যাঁ। সো নিজে বসে বসে হুকুম করে, সে বেডটি খায়, বিছানা থেকে নামার আগেই চা খায়, চাটা আরেকজন বানায় নিয়ে এসে ধরেন করিমার মা এসে দিয়েছে, হ্যাঁ, নাকি বুঝেন নাই কথা? কারো বাসায় 4-5 জন ছুটা লোক কাজ করে, পার্মানেন্ট তো একটা আছে এই বাচ্চা, হ্যাঁ, এরকম। তাহলে এই যে অলসতা এবং বিলাসিতার যে একটা বিশাল আমাদের অবস্থা এখন, তো এইগুলো আমাদেরকে রুগী বানাচ্ছে, আমাদের অকর্মণ্য বানাচ্ছে, আমাদের অব্যবহার করে মানে ব্যবহার না করে নিজেকে ধ্বংস হতে সাহায্য করছে। এর উপরে টেনশন, দুশ্চিন্তা, বিশেষ করে দুনিয়া নিয়ে নানান দুনিয়ার চিন্তা, বুঝতে পারছেন, নানান চিন্তা আমাদের ক্ষতিগ্রস্ত করছে। তো টেনশন করলে ঘুম হবে না, টেনশন করলে ঘুম হবে না, মাজা ব্যথা হবে, গিরা ব্যথা হবে, হাড় ক্ষয় হবে। তা শুধু টেনশন করে একটা লোক ধ্বংস হয়ে যেতে পারে, জাস্ট টেনশন করে, ডু আন্ডারস্ট্যান্ড? শুধু চিন্তা। তাই এই জন্য আজকে আমরা চিন্তার নিয়ন্ত্রণের উপরে আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি আমাদেরকে একটু ফোকাস কিছু জিনিস শেখান, যেগুলোতে আমরা শিথিল হতে পারবো, মনোযোগ ধরতে পারবো, ইত্যাদি ইত্যাদি, বা এই মুহূর্তে প্রেজেন্সে থাকতে পারবো, যেটাকে খুশু খুজু বলা হয়, যে নামাজে খুশু খুজু, যেটা ওই খুশু খুজু। তাহলে আমরা এই ধরনের প্র্যাকটিস করলে তখন নামাজে আরও মনোযোগ দিতে পারবো। ওটা হলো টুলস, এটা হলো ইবাদত। সো ডোন্ট মানে কম্পেয়ার আর ডোন্ট কন্ট্রাস্ট, হ্যাঁ, এবং ডোন্ট কম্পারিজন বিটুইন এই দুটো, মানে টুলস আর হলো ইবাদত। তাহলে নামাজ হলো ইবাদত, আর টুলস হচ্ছে আমি শ্বাসের নিয়ন্ত্রণ করব, মনোযোগ প্র্যাকটিস করব, এবং নামাজে সেই ধ্যানটাকে কাজে লাগিয়ে খুশুখুজু ধরে রাখবো। এটা হলো এটার অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন? অন্ধকারে ঢিল ছোড়া এটা জেকে লাইফ স্টাইল না, এক্স্যাক্টলি এভিডেন্স বেসড, সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি এই অবস্থায় এসেছেন আমাদের কাছে। আপনার ভিটামিন ডি এখন 15, আপনার ইনসুলিন 22 বা 32, আপনার হোমায়ার 7 বা 8। এখন আপনাকে নিয়ে আমরা কাজ শুরু করব। 1 মাস পরে দেখা যাবে আপনার কোনটা কি কমেছে না বেড়েছে। তাহলে সেটা 1-2 মাস 3 মাস পরে আমরা আবার আপনাকে দেখব যে আপনি 1 মাস ফলো করে কি, 2 মাস ফলো করে কি, 3 মাস ফলো করে কি উন্নতি লাভ করেছেন, ঠিক? প্লাস আপনাদেরকে আমরা এই যে উন্নতি মনিটরিং করার জন্য আমরা আপনাদেরকে দিব এই যে ডায়েরি প্ল্যানার, জেকে লাইফস্টাইল প্ল্যানার। আপনি এখানে আপনার আমল নামা, প্রথমে আপনার যে টার্গেট, যে আপনি হোমায়ার এখন 6 লাগবে কত, 1, ভিটামিন ডি 15 লাগবে কত, 90-100। এই যে টার্গেট কি, আপনি কোথায় আছেন, টার্গেট কি, এইটা আগে জানতে হবে। এটা দিয়ে আমাদের শুরু, তা না হলে এন্ট্রি করতে পারবেন না। টেস্ট ছাড়া আপনি বুঝবেন না যে আপনি কোথায় অবস্থান করছেন। আপনার ভিটামিন ডি জানা জরুরি, হোমায়ার জানা জরুরি, ইনসুলিন এগুলো জানা অত্যন্ত জরুরি, বোঝা গেল? এরপরে আমরা যদি জানি যে আমার ইনসুলিন লেভেল বেশি, তখন কমাবো কি করে সেটা, তখন আমি ভাত খাবো না, রুটি খাবো না, ফল খাবো না, দুধ খাবো না। এখন আপনার ইনসুলিন নর্মাল, তারপরে আপনি ভাত খাবেন না, রুটি খাবেন না, এটা তো একটা ক্রাইম। কারণ আপনার জন্য যেটা হালাল সেটাকে হারাম করার রাইট পৃথিবীর কারো নাই, আর যেটা আপনার জন্য হারাম সেটাও হালাল করার রাইট পৃথিবীর কারো নাই। এটা আল্লাহর দ্বারা নির্ধারিত। আল্লাহ তোয়েব খেতে বলেছেন। এখন খেজুর তোয়েব খাবার নিশ্চিত, যদি খেজুরটা ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, মধু তোয়েব। কিন্তু আপনার সুগার 22, তো এই অবস্থায় মধু খাইলে ওটা 20, ওটা তোয়েব না। এই যে ব্যাপারটা বোঝার জন্য আপনার জানতে হবে সুগার লেভেল কত, কি বোঝা গেল? না জেনে ওই অজানা মুদ্রার মধ্যে থাকবেন, যেটা আপনারা অলরেডি আসেন বছরকে বছর। কিন্তু সুস্থতা যে আলো, এই আলো পেতে হলে আগে জ্ঞানের আলোর দরজা খুলতে হবে। এই জ্ঞানের আলোর দরজা খুলতে হলে আগে নিজের সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। আমি কয়টা ওষুধ খাই, আমি কখন ঘুমাই, আমি কি করি, আমার ভিতরে কি কি অনিয়ম আছে, কোন কোন খাবার আমার জন্য ভালো না, কোনটা আমার খাওয়া উচিত, হ্যাঁ, কখন ঘুমানো উচিত, কখন রোদ্রে যাওয়া উচিত, কতক্ষণ থাকা উচিত, ভিটামিন ডি কত থাকা উচিত, মানসিক প্রশান্তি কিভাবে অর্জন করব, কিভাবে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে ক্লামজি মাইন্ড থেকে বেরিয়ে স্থির মাইন্ডে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি শেখার আছে অনেক কিছু। ইনসুলিন না জেনে ডায়াবেটিসের চিকিৎসা করা যাবে, তবে রোগী ভালো হবে না। ওষুধ খাবে, ওষুধ খাবে, যাবে, চিকিৎসা তো করাই যাবে, করতেছে তো সবাই, কিন্তু রুগী ভালো হচ্ছে না, রুগীই থাকছে, ওষুধ বাড়ছে, তো সে ভালো হইতে পারতেছে না। ক্লিয়ার? তাহলে এখন আপনাদেরকে যেই পরীক্ষাগুলোর নাম শিখালাম সেগুলো কি কি? হোমায়ার, কোষে ওভারলোড দেখার জন্য, টিজিএইচডিএল রেশিও, অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা, যেটা হচ্ছে আমাদের রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস করতে বা ব্লক তৈরি করতে যেটা হেল্প করে, ভালো কিছু না, ভালো কাজে না, খারাপ কাজে হেল্প করে, রক্তনালী ব্লক তৈরি করতে হেল্প করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।